রাজ্য সরকারের আইনজীবীর যে যুক্তি ছিল সেই যুক্তিকে খণ্ডন করে আদালত জানিয়ে দিল চাকরি প্রার্থী যারা তাদেরকে তাদের জামিন বাতিল করার কোনো কারণে 4 জনেরই জামিন হয়ে গেল শেষ পর্যন্ত। রাজ্য চেষ্টা করেছিল এতে জামিনটা না হয়। এ তো আমি ধন্যবাদ দেবো মহামান্য আদালতকে এবং যারা আন্দোলনকারী দুজনকেই। তার মধ্যে আমাদের মেদিনীপুরে আমার এলাকারই একটি ছেলে আছে যার বাবার সঙ্গে আমি কালকেই কথা বলেছি। দেখুন, এই সরকার চাকরি দিতে পারে না, ভাতা দিতে পারে না, তার বিরুদ্ধে আন্দোলন করার অনুমতিও দেয় না, তার জন্য কোর্টে যেতে হয়, আর তারপরে তাদেরকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কী ধরনের নির্মমতা, কী ধরনের অমানবিকতা! এ তো নিন্দা করার কোনো ভাষা নেই। শেষ পর্যন্ত কোর্টে এটা যে ভুল সেটা প্রমাণিত হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি মিমিক্রি করতে করতে একটা অদ্ভুত জায়গায় চলে যাচ্ছেন, কি মনে হয় আপনার? দেখুন, মানুষের বয়সের সঙ্গে শিক্ষার সঙ্গে সঙ্গে তার পরিবর্তন আসা উচিত। কেউ যদি মনে করবে আইন আদালত ডান্ডা মারবে সবসময়, এটা তো হয় না। সব কিছুর একটা সীমা থাকা উচিত। কার সম্বন্ধে কোথায় কি বলছেন, মানুষকে নিজেকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত নেওয়ার হয়তো ক্ষমতাই হারিয়ে ফেলেছিলেন ওনারা। নাহলে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটছে কেন, বারবার কেন ঘটছে? এটাকে কেউ নিজের রাজনীতি মনে করতে পারে, এটাকে কারো জীবন পদ্ধতি মনে করতে পারে, কিন্তু সমাজ কি এটাকে মেনে নিচ্ছে? সমাজের কাছে কি এটা ভালো, না আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এই উদাহরণটা ভালো? ভাষা কর্মসূচি নিয়ে আজকে শহরে আপনাদের শীর্ষ 2 নেতা অমিত শাহ এবং জেপি নাড্ডা, এবং যেটা বলা হচ্ছে রাজনৈতিক মহল থেকে যে 2024-এর লোকসভা ভোটের ঢাকে আজই কাঠি পড়ে গেল, ঠিক কী ধরনের নির্দেশিকা আশা করছেন একদম শীর্ষ নেতৃত্বের কাছ থেকে? দেখুন, প্রথম কথা, সর্বভারতীয় বিজেপি পশ্চিমবঙ্গে কত গুরুত্ব দিচ্ছে বোঝা যাচ্ছে। সর্বোচ্চ স্তরের নেতা যারা, প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি, তার মধ্যে মাননীয় অমিত ভাই, যার নেতৃত্বে, যার অভিভাবকত্বে পশ্চিমবাংলার বিজেপি বেড়ে এই জায়গায় পৌঁছেছে, প্রধান বিরোধী দল হয়েছে। তিনি বারবার পশ্চিমবাংলায় আসেন এবং বর্তমান সভাপতিও সঙ্গে এসেছেন। মানে সর্বোচ্চ অথরিটি আজকে বাংলাকে গুরুত্ব দিচ্ছেন। কারণ পশ্চিমবাংলার মানুষ 18টা সিট দিয়েছেন লোকসভায়, 77টা বিধানসভা দিয়েছেন। আর পশ্চিমবাংলায় এই পার্টির জন্ম হয়েছে সমাপ্রসাদের মাধ্যমে। কেন এর একটা গুরুত্ব আছে আমাদের কাছে। এটা একটা অভিমান, স্বাভিমান। বাংলা বিজেপি জিততে চায়। যে টার্গেটটা বেঁধে দিয়েছেন ওনারা, সবসময় টার্গেট বেশি দেন। অমিত শাহ গতবারে 22 দিয়েছেন, আমরা তো করে দেখিয়েছি 18টা সিট দিয়েছি। সেই জন্য আশা আছে যে বাংলার লোক বিমুখ করবে না, বাংলার কর্মীরা পারবেন, তাই বারবার আসছেন। মাঝখানে যে 2-3 বছর গেছে যে অত্যাচার হয়েছে আমাদের কর্মীদের উপর, তাদের মনোবল কমে গেছিলো। সেই জন্য সেই মনোবল বাড়িয়ে আবার লড়াইতে ঝাঁপিয়ে পড়ার জন্য বারবার আসছেন এবং আগামী দিনেও আসবেন। দাদা, একটা প্রশ্ন, অর্জুন সিংয়ের ভাইপো যেদিনকে গ্রেপ্তার হয়েছিল সেদিনকে অনেকেই ভেবেছিলেন বা বলেছিলেন যে দেখো এই যে বিজেপিতে গেছে অর্জুন সিং কী পেয়েছে। শুভেন্দু অধিকারী টুইটও করেছিলেন। সেই অর্জুন সিং কালকে বলেছেন যে যদি এই মুহূর্তে লোকসভা ভোট হয় তাহলে ইন্ডিয়া জোট তারা এই রাজ্যে 35+ আসন পাবে এবং মমতাকেই দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। এই তো স্বাভাবিক, উনি টিএমসিতেই আছেন, টিএমসির পক্ষেই বলবেন। মমতা যেটা খুশি হবেন তাতে সেটাই বলবেন, এটাই স্বাভাবিক। যখন বিজেপিতে ছিলেন বিজেপির নেতাদের সম্বন্ধে এরকম বলতেন। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। বাস্তব পরিস্থিতি হচ্ছে আজকে উনি কোথায় আছেন, পার্টি ওনাকে কোথায় রেখেছে, কতটা গুরুত্ব দিচ্ছে, উনি এরম বলে কি ওই পার্টির টিকিট পাবেন? এটা হচ্ছে প্রশ্ন। যে পার্টির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেছে, তার নেতা কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠবেই। ভাইপোর গ্রেপ্তারি পরে উনি কিন্তু দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। স্বাভাবিক, যতক্ষণ সব ঠিক চলবে সব ঠিক আছে, যখন তীর আমার দিকে ঘুরে যাবে তখন প্রশ্ন উঠবে। দেখা যাক, ওখানকার রাজনীতিটাই উত্থান পতনের থাকে। উনি যেই পার্টিতে থাকুন, ওনার বিরোধী ওখানে যথেষ্টই আছে। আমি তো চাইবো তিনি আমাদেরকে ভরসা করে এসেছেন, আমরা জিতিয়ে তাকে এমপি করে দিয়েছি। এবার ভালো করে রাজনীতি করুন, নিজের অস্তিত্ব রক্ষাটাই ওনার কাছে কঠিন হয়ে গেছে। আচার্য নিযুক্ত যে সমস্ত উপাচার্য হয়েছে তাদেরকে গণ ইস্তফা দেওয়ার কথা হচ্ছে। আচার্য যাদেরকে, রাজ্যপাল যাদেরকে সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছে। এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন, এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো অধঃপতন ঘটেছে। তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন, সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছেন। প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং, সেটা হয়েছে, আমরা দেখেছি 10 তারিখে। কি হয়েছে ভিতরের খবর কেউই জানাননি। আর দ্বিতীয় হচ্ছে 3 জন প্রতিনিধি ভাইস চ্যান্সেলর সিলেকশন করবেন। যতক্ষণ না সিলেকশন হয়, যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে। এই 3 জন প্রতিনিধি কারা? রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি, চ্যান্সেলরের প্রতিনিধি মানে মহামান্য রাজ্যপালের, আর একজন ইউজিসির প্রতিনিধি। এই প্রক্রিয়াটা কেন শেষ করছেন না ব্রাত্যবাবুরা?
তারা এই প্রক্রিয়াটা শেষ করে পশ্চিমবাংলার শিক্ষাটা, তোমরা চাকরি দিতে চান না তো, চাকরি দিতে চান না বলেই উচ্চশিক্ষা ইউনিভার্সিটিগুলো চলুক চায় না। ইউনিভার্সিটিতে পড়লে এমএ পাস করবে, এমএসসি এমকম পড়বে, বিএড করবে, ডক্টরেট হবে, তাদেরকে চাকরি দিতে হবে। তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিলতার মূল কথা হচ্ছে চাকরি দেব না। একটা গ্রুপ ডির চাকরি দিলেও 25,000 টাকা মিনিমাম বেতন হবে, 25,000 টাকা দিয়ে 4টে ভোট পাবো। আর এই 25,000 টাকাটাকে যদি 500 করে ভাগ করে 50টা ফ্যামিলিতে দিই তাহলে 200 ভোট পাবো। মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি। মুসলমানদের বলবো তোমরা বিপন্ন, বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে, আমরা নাকি আজানও বন্ধ করে দেবো। 29শে নভেম্বরের কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল, তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে। হ্যাঁ স্যার, আমরা ছিলাম, বন্ধ করেছে। সবকে নাকি মাথায় তুলে মুসলমান, এখানে অনেক মুসলিমরা এসছে, এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয়, আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো। মানে যাই হোক, এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে। গতকাল টেটের নামে 1,000 টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে। 150 টাকা আগে পরীক্ষার ফি ছিল, এর আগে সরকারি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় 150 টাকা ফি ছিল, এবারে 500 টাকা করে নিয়েছে। কিছু আয় হলো, আপনার আয় তো হলো, নাহলে সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করবে কি? সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে, তাই বেকার যুবকদের কাছ থেকে 500 টাকা করে তুলে 27 কোটি তুলেছে। কেউ কোথাও কোনো প্রতিবাদ টিভিতে দেখিয়েছে, পুলিশকে যেতে হয়েছে, কিচ্ছু হয়নি। এইখানে হয় পশ্চিমবঙ্গে সারা বছর শুধু রাজনীতি করা ছাড়া আর অন্য কোনো কাজ, সমস্ত ইলেকশন হচ্ছে সারা বছর। এবং এখানে নন্দীগ্রামে শুধু আমাকে ভোট দিয়েছিল বলে চিল্লগ্রামের দেবব্রত মাইতিকে খুন করেছে, শুধু আমাকে ভোট দিয়েছে বলে। এইরকম আপনি সব জায়গায়, কেন্নামারিতে একসঙ্গে 45টা হিন্দু বাড়িকে পুড়িয়ে দিয়েছে সকালবেলা, ভোট দিয়েছে বলে আমাকে। এই পশ্চিমবঙ্গের এই যে অধঃপতন, এই অধঃপতন থেকে মুক্তি পেতে গেলে আমি যেটা 3 বছর আগে বুঝেছি, নন্দীগ্রাম যেটা 2021-এ করেছে, এই রাস্তাতে কলকাতার বাবুরা যবে হাঁটবেন তবে রাহু মুক্তি হবে। আমরা তো ভালো আছি, এখানে 2 তারিখে বিকালবেলা বলে দিয়েছিল আমি নাকি হেরে গেছি, তাতেই তো তাণ্ডব আরম্ভ হয়ে গেছিল মোটরসাইকেল। তারপরে যখন ফাইনালি সোনাচূড়ার ভোট গুনতে গিয়ে হেরে গেছে, ধপ করে পড়ে গেছে, তারপরে দেখুন সামলে গেছে। পঞ্চায়েতে আমাদের এত বড় সাফল্য হয়েছে, কোথাও কোনো অঞ্চলে করতে দিইনি। ভেকুটিয়াতে এক জায়গায় করে ফেলেছিল, আমি নিজে দাঁড়িয়ে বলেছি যে আমরা পার্টি থেকে তাড়িয়ে দেব, শুধু ভোটের সময় নির্বাচন হবে, সারা বছর কোনো গোলমাল হবে না, মানুষ নিজেরা মিলেমিশে থাকবো, ভালো মন্দ করে থাকবো। এটাই হচ্ছে সুশাসন দিনে আমাদের একমাত্র এটাই লক্ষ্য, যে আমরা সবাই মিলেমিশে থাকবো, শান্তিতে থাকবো, ভোটের সময় রাজনীতি করব, একে অপরের বিরুদ্ধে বলবো, তো বাকি সময়টা আমরা একসঙ্গে চলবো। এটা করতে গেলে মমতা ব্যানার্জিকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী এরা বানিয়েছে নন্দীগ্রামের ভোটাররা, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে হবে। আর ওই ছোড়াটা যেটা আছে তোলাবাজ, ওটাকে জেলে, তাহলেই শান্তি হবে, নইলে কোনোদিন শান্তি হবে।